প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের সেভেন সিস্টার্সের দিকে নজর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় আসীন হলেন, ক্ষমতা নিলেন, শপথ নিলেন গত বছরের 2024-এর 8 অগাস্ট। শপথ নেবার আগেই তার মাথায় সেভেন সিস্টার্স ঘুরপাক খাচ্ছিল, যার দরুন তিনি প্যারিস থেকে এসে তো শপথ নিলেন, প্যারিসে থাকাকালেই এনডিটিভির এক সাক্ষাৎকারে সেভেন সিস্টার্সকে নিয়ে রীতিমতো ভারতকে একটা হুমকি দিয়েছিলেন, যে এই কথা বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে ভারতের কলকাতা এবং সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না। আমরা সেই সময় ভারত কর্তৃক বাংলাদেশকে অস্থির করবার কোনো প্রচেষ্টাও কিন্তু দেখিনি, কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা বলেছিলেন। এটা বলবার কারণটা হচ্ছে বাংলাদেশের সেই সময়ের জনমতকে খুশি করবার জন্য। কারণ জনমত ভারত বিরোধী ক্যাম্পেইনে তুঙ্গে ছিল 2024-এর শুরু থেকেই। সেই জায়গায় সেই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হলো, পতন হয়ে একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। ঠিক সেই সময় একটা বেফাস কথা বলে, ভারতকে খেপিয়ে দিয়ে কথা বলে, সেই বাংলাদেশ ভারত বিরোধী ক্যাম্পেইনকারী বাংলাদেশি মানুষের একটা সিম্প্যাথি পাওয়ার জন্য তিনি এমন কথা বলেছিলেন। পরবর্তীতে তিনি যখন ক্ষমতায় নিলেন, ক্ষমতায় নেবার পরও সেভেন সিস্টার্স নিয়ে প্রতিনিয়ত কথা বলে থাকেন। এই যে গত মার্চে তিনি চীন সফরে গিয়েছিলেন, সেখানেও সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের মুখে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বা সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন, বলেছিলেন। এবং সেভেন সিস্টার্স নিয়ে তিনি সমন্বিত পরিকল্পনার কথা বলেছিলেন। আবার মাঝে মাঝেই বলে থাকেন। আবার এই যে সেদিন নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক করেন ইউনূস। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার বাংলাদেশ সফরে এসেছিলেন, একটা অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানে তিনি একটি সমন্বিত অর্থনৈতিক স্ট্র্যাটেজির কথা তোলেন। ইউনূসের দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়, বৈঠকে ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। পোস্টের পরের লাইনে লেখা ছিল যে সেভেন সিস্টার্স বলতে তিনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কখনো দিল্লির সাথে এ বিষয়ে কথা বলেছেন, কিংবা দিল্লির সাথে কথা বলবার মতো অবস্থা কি আছেন, সেই যোগ্যতায় কি আছেন তিনি? বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ পেয়েছিলেন দয়াপরবশ হয়ে, কিন্তু বাংলাদেশ ভারত যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় সেভেন সিস্টার্স নিয়ে তিনি সাইড লাইনে বিভিন্ন জনের সাথে কথা বলছেন, নেপালের সাথে কথা বলছেন, চীনের সাথে কথা বলছেন, এখানে সেখানে কথা বলছেন। কিন্তু এটি যদি ভারতের সাথে কথা না বলেন, তাহলে এটি কিভাবে? এটা কি শুধু মুখের কথা? কিংবা ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনবে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজেকে এখন বিশ্ব খেলোয়াড় মনে করছেন, বড় মাঠের খেলোয়াড় মনে করছেন? তার ভাষায় বললাম, তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বড় মাঠের খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বড় মাঠের খেলোয়াড় মনে করবার বহুমুখী কারণ আছে। কারণ তিনি এই যে বাংলাদেশ নিয়ে বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটি, মিয়ানমার করিডোর, এগুলো মার্কিন একটা পৃষ্ঠপোষকতায় হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হয়তো ভাবতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার সাথে আছে, আমার পেছনে আছে, যার দরুন আমি বিশ্ব খেলোয়াড় হিসেবে শুধু বাংলাদেশ নয়, আশপাশ নিয়েও কথা বলবো, আশপাশ নিয়েও পরিকল্পনা করব। কিন্তু এটি কতটা শোভন? যদি সরাসরি প্রশ্ন করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা আরেকটা দেশের ভূখণ্ড নিয়ে পরিকল্পনা করবার লাইসেন্স কে দিয়েছে? এটিকে কি ভারত ভালোভাবে নিচ্ছে? কোনোভাবেই নিচ্ছে না।
চীনে গিয়ে যে তিনি এই অঞ্চল নিয়ে যখন কথা বললেন তখনও কিন্তু ভারত নাখোশ হয়েছে, এবং এটি নিয়ে যত কথা বলবে ততই ভারত নাখোশ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে সুপার পাওয়ারফুল মনে করছেন মার্কিন পৃষ্ঠপোষকতায়। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শাসনামলে, তার শাসনকালে নিজ দেশকে একটা স্থিতিশীল জায়গা আনতে পারছেন না। তিনি 10 মাস ক্ষমতায়, প্রায় বছর হতে যাচ্ছে। এই 10 মাসে বাংলাদেশে কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। শান্তির নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সে জায়গায় নিজ দেশে শান্তি, নিজ দেশে ব্যবস্থাপনা, নিজ দেশ নিয়েই একটা অচল অবস্থায়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7 রাজ্য নিয়ে কথা বলেনটা কিভাবে? এটি কি শিষ্টাচার বর্জিত কর্মকাণ্ড কিনা? কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কি মার্কিন পৃষ্ঠপোষকতায় ভারতের সেই 7 রাজ্য 7 সিস্টার্স দখল করতে চান, নাকি বাংলাদেশের অংশ করে নিতে চান? আসলে তো বাংলাদেশের অংশই চলে যাবার অবস্থা হয়েছে। সেখানে তিনি 7 সিস্টার্স নিয়ে কন্টিনিউ কথা বলছেন। এটি নিঃসন্দেহে এটি গর্হিত কাজ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত, আমরা তো দেখি না যে ভারতের সরকার প্রধান বা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, বাংলাদেশের কোনো ভূখণ্ড নিয়ে কোনো পরিকল্পনার কথা কোনো দেশের সাথে শেয়ার করেছেন? নিশ্চয়ই করবেন না, কারণ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। ঠিক তেমনি ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম রাষ্ট্রের 7টি রাজ্য। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলে 7 সিস্টার্স নিয়ে সমন্বিত পরিকল্পনা করার কথা বলে শুধুমাত্র ভারতের সাথে তিক্ততায় বাড়াতে পারবেন, এছাড়া কোনো কিছু করতে পারবেন না। কারণ ভারত ইউনূসের যদি কোনো চিন্তাধারাও থাকে, সেই চিন্তাধারা যদি ভারতের কাছে ব্যক্তও করেন, ভারত সেটি শুনবে না। ইতিমধ্যে ভারতের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস চিহ্নিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আমাদের উপ আঞ্চলিক যে একটা জোট ছিল, একটা সার্ক ছিল, শুধুমাত্র পাকিস্তানের কারণে আজকে সার্ক প্রায় 9 বছর, প্রায় 1 দশক যাবৎ অকার্যকর। 2016 সাল থেকে সার্ক অকার্যকর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় সেই সার্ককেও কার্যকর করবার চিন্তাধারা ব্যক্ত করেছিলেন, এমনকি ভারতের কাছে চিন্তাধারা ব্যক্ত করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকেও সার্ককে উজ্জীবিত করার কথা বলেছিলেন, কিন্তু জয়শঙ্কর বলেছেন সেই আলাপটি রাখুন। তো সেই জায়গা থেকে এমন কোনো কর্ম করা উচিত নয়, এমন কোনো কথাবার্তা বলা উচিত নয় যেটি আমার নিকট প্রতিবেশী, আমার কাছের কেউ ক্ষুব্ধ হয়, নাখোশ হয়, এবং এটি সত্যিকার অর্থে আর এক দেশের ভূখণ্ড নিয়ে পরিকল্পনার কথা বলাটা, এটি আমি কে? আসলে আমাকে আগে তো চিনতে হবে যে আমি কে। আমি কি মোড়ল গোছের কেউ, বিশ্ব মোড়ল গোছের কেউ? আমি যদি মোড়ল গোছেরও হতাম তাহলেও তো ভালো মন্দ নির্ণায়ক হতাম। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেল, থেমে যাবার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি দাবি করে সেটিও কিন্তু সাজে, তাকে কেউ কিছু বলবে না, কারণ সে হচ্ছে বিশ্ব মোড়ল। কিন্তু বাংলাদেশ কি ভাই? বাংলাদেশের এই যে অস্থায়ী সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কে? পৃথিবীতে তার অবস্থানটা কি? কাজেই এই কাজগুলো, এই কথাগুলো, এগুলো আসলে শিষ্টাচার বর্জিতই হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে গতকালকে চট্টগ্রামের অনুষ্ঠানে বক্তৃতায় 7 সিস্টার্স নিয়ে তিনি কেন কথা বলেন, তিনি হয়তো বুঝতে পারছেন, বুঝতে পারলে ভালো, সেটি খানিকটা ব্যাখ্যা করেছেন। চট্টগ্রামের সভায় ইউনূসের ভাষণে ফের একবার 7 সিস্টার্স প্রসঙ্গ আসে। তিনি জানান কেন নেপালের সাথে বৈঠকে তিনি ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের কথা বলেছিলেন। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের হাটের সঙ্গে তুলনা করে বলেন এই হাটকে প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে, সেই জন্যই আমি নেপাল 7 সিস্টার সম্পর্কে বলেছি। তাৎপর্যপূর্ণভাবে এরই সঙ্গে তিনি বলেন যদি তারা এর সঙ্গে সংযুক্ত থাকে তাহলে তারা উপকৃত হবে, যারা সংযুক্ত থাকবে না তাদের খারাপ হবে। ভালো কথা, তিনি কেন বলেছেন ব্যাখ্যা করেছেন, কিন্তু
যে দেশের ভূখণ্ড, সেই দেশকে এড়িয়ে এমন কথাবার্তা বা এমন পরিকল্পনা পেশ করা তৃতীয় কোনো দেশকে এটি সমীচীন নয়। আপনি সেই দেশের সাথে কথা বলুন, নয়াদিল্লির সাথে কথা বলুন, যদি আপনার সেই গার্ডস থাকে তাহলে সেটি হবে যুক্তিযুক্ত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।